ওস্তাদ আয়াত আলী খানেরই পুত্র, আলাউদ্দিন খানের ভাতিজা। আমার মনে হয় যে আমার মার গর্ভে যখন ছিলাম আমি, তখন বোধহয় আমার বাবার সুরবাহারের সুর বোধহয় আমার মনে হয় আমি শুনতে পেতাম। মেট্রিক পরীক্ষা যখন দিলাম, আমার পরীক্ষা একটা সাবজেক্ট খারাপ হয়ে গেল। আমাকে তো আর কেউ গ্রহণ করবে না, কোনো ভাই আমাকে রাখবে না। আমি একা একা বাজাতাম আর আমি কাঁদতাম। মার কথা মনে হতো, ছোট ভাই বোনদের কথা মনে হতো। আমরা অনেক মিষ্টি গান হয়তো এখনো যদি সুরে বাজে তার নামটি মাথায় আসে, হয়তো অনেকে আমরা নাম জানি না কিন্তু মাথায় আসে। আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল, কিংবা হাজার মনের কাছে প্রশ্ন রেখে। এই ধরনের গানগুলো যখন আমাদের হৃদয়ে বাজে তখন সেই নামটিও চলে আসে। বেশি কথা বলবো না, আজকে শুরু করি। তার সঙ্গে শুরুতেই পরিচয় করিয়ে দিই, তিনি আর কেউ নন, শেখ সাদী খান। যেহেতু ওস্তাদ আলাউদ্দিন খাঁ পরিবারের সদস্য, মানে ওই রকম একটা সঙ্গীত পরিবার থেকে আসা, তার ছাপ কিন্তু আপনার গানে আছে। চাইলেই আসলে আপনি যে বললাম টাকার পিছিয়ে দুনিয়া ঘুরে, এই জাতীয় গান আপনি খুব বেশি করতে পারার কথা না। আসলে আমরা দেখেছি যে যেমন আপনি আমার এ দুটি চোখ পাথর তো নয়, এটা অন্যরকম একটা কারুকাজ আছে। গানটাকে কখনো কখনো এক ধরনের ক্লাসিক্যাল মাত্রা নিচ্ছে, আবার কখনো মনে হচ্ছে এক ধরনের বৈতালিক রাগের মধ্যে এসেও আমাকে ছুঁয়ে যাচ্ছে। কখনো গজল গজল, কখনো গজল গজল মনে হচ্ছে। না না, এই যে সুরের কারুকাজটা, এইটা আসলে কিভাবে করলেন? ইভেন তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, কিন্তু এই গানের মধ্যে কিন্তু একটা খেয়াল করেন, একটু চোখ বন্ধ করে দুই লাইন শোনেন, সুরটা কিন্তু অনেকটা নদীর ঢেউয়ের মতো একবার উঠছে, নামছে এবং ভাসছে। ঠিক সুরের এই কারুকাজটা আসলে আপনি একটা এক্সপেরিমেন্ট, আপনার একটা ব্যাপারও আছে যে আধুনিক গানে এই এক্সপেরিমেন্ট আসলে এটা যদি একটু। এটা অ্যাকচুয়ালি ভাই আমি যদি বলি আপনাকে, এটা একটা স্কুলিংয়ের একটা ব্যাপার আছে। আমার কাছে যেটা মনে হয়, যেটা আমার স্কুলিংটা হয়েছে ক্লাসিক বেস স্কুলিং, তো সেখান থেকে আমি আধুনিকে যখন আসলাম, ওই ছাপগুলি কিন্তু আমার প্রতি রয়ে গেছে। আমি চাইলাম যে ক্লাসিকটাকে সহজভাবে, ক্লাসিক সুরগুলোকে সহজভাবে মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়। দেখবেন আমার প্রত্যেকটি গানে কোনো না কোনো রাগের ছায়া পাবেন। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আছে, এখানে একটা ভীমপলাশি রাগের একটা ছায়া আছে। আমি আমার দুটি চোখ পাথর তো নয়, তবে ওখানে ক্ষয়ে ক্ষয়ে যায়, এটাতে নট ভৈরব ছায়া আছে। আমি পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, গানের ভিতরে দেখবেন এটার সঙ্গে আছে ভূপালির সঙ্গে সংমিশ্রণ আছে। হ্যাঁ, তারপরে এরপরেও গান করেছেন কাল কেন ভালোবাসা হারিয়ে যায়, কেন ভালোবাসা হারিয়ে যায়, এটার সঙ্গে কিছু রাগের সংমিশ্রণ আছে। হ্যাঁ, আমি কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, এটা দরবারি কাফি, এরকম সংমিশ্রণ আছে প্রত্যেকটি গানের সঙ্গে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমি বললাম না যে ওই গান আরেকটা গান ছিল, আমার মনের আকাশে আজ, আমার মনের আকাশে শুকতারা, এটা প্রেমের পরিধান ছবিটা ছিল। এটার ভিতরে দেখবেন এটা টাচ আছে, কোথাও না কোনো একটা সংমিশ্রণ আছে রাগের। কখনো রাগে যাওয়া যায়, কখনো রাগ থেকে বেরিয়ে ঠুমরিতে চলে যাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপারটা। আমি এই কথাটা বললাম, এটা অন্যভাবে বুঝাতে পারবো না। স্কুলিংটা যদি একটি মানুষের যদি স্কুলটা যদি ঠিক থাকে, আমি ফাউন্ডেশনটা যদি ঠিক থাকে, তাহলে একটি মানুষ যে কোনো জায়গাতে যে কোনোভাবে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো সেটাই আমার হয়েছে। তারপরে আমি শোনা শুরু করলাম ওয়েস্টার্ন মিউজিক, প্রচুরভাবে শোনা শুরু করলাম। আমি ওয়েস্টার্ন নোটেশন শিখলাম। হ্যাঁ, যখন রেডিওতে আমি চাকরি করি, তখন আমাদেরকে একটা জাপানিজ মহিলা, তার নাম কুনিকো মাতাইয়া মহিলার নাম, ওই মহিলা এখানে আসলেন যখন, শহীদুল ইসলাম সাহেব তখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন যে আমাদের কিছু ইয়ে আছে, মিউজিশিয়ানস আছে, সুরকার আছে, তাদেরকে স্টাফ নোটেশনটা ট্রেন করার জন্য। তো আমরা স্টাফ নোটেশন তার কাছে শিখছি আমরা। কিন্তু একটা জিনিস খেয়াল করছি, যে স্কুলিংয়ের কথা বললেন, একটা জিনিস খেয়াল করেন, আমি যদি 60-এর দশক থেকে শুরু করি, 60-এর দশক 70-এর দশকে আমরা কিন্তু অনেকগুলো খুব অসাধারণ মাস্টার টিউন পেয়েছি। আপনার ছিল, লাকি এখন ছিল, হ্যাপি এখন ছিল, মানে আবার হলো যে সন্ধ্যার মতো একটা মাস্টার টিউন, এখনো কিন্তু আসলে আমাদের চট করে কিন্তু পাওয়া যায় না। তারপরে ধরেন ওই সময়ে যারা আপনার সঙ্গে আরো যারা ছিলেন, আনোয়ার পারভেজের কথা বলছেন, না আমার সঙ্গে আমরা কয়েকজনের তো স্বাধীনতার পরে আমরা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের ভিতরে, একটা চ্যালেঞ্জ ছিল, আমরা একে অপরের সঙ্গে একটা খুব চ্যালেঞ্জ ছিল। আলাউদ্দিন আলী, এটা খুব টিউনার, দুর্দান্ত। তারপরে আলম খান আমার বন্ধু, গুড টিউনার। আনোয়ার পারভেজ ভালো টিউনার।
সঙ্গীত পরিচালক, লাকি আকান্দ ভালো টিউনার, সঙ্গীত পরিচালক, ভালো প্লেয়ার। তো আমাদের ওই আহমেদ ইমতিয়াজ বুলবুল তো আপনাদের পরে আসছে একটু। আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাদের পরে আসছে, যেমন মুকসুদুল মিন্টু সুরকার, ও আমাদের সঙ্গে বাজাইছে, আমার বহু ছবিতে বাজিয়েছে ও। আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার সঙ্গে বাজিয়েছে, আলাউদ্দিন আলীর সঙ্গে বাজিয়েছে, তারপরে সে কম্পোজিশনে আসছে। তো বেশিরভাগ মিউজিশিয়ানরাই কিন্তু কম্পোজিশনে আসছে, পরে আসছে, কাজ করতে করতে এসছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমরা স্বাধীনতার পরে আমাদের যে তরুণ যারা ছিলাম আমাদের এই তারুণ্যটা কিন্তু আমাদেরকে একটু উন্মাদনা সৃষ্টি করার জন্য। তারপরে আমরা কলকাতায় যারা ছিলাম তারা এত বড় একটা জায়গায় দেখেছি আমরা, এত বড় একটা সঙ্গীতের সমাজ দেখেছি আমরা। তো আমাদের ভিতরে তো এই জিনিসটা থাকার কথা, আমাদের তো ক্রিয়েশন থেকে আমরা এটা ওই সময় যারা গীতিকার ছিলেন আবু হেনা মুস্তফা কামাল, মাসুদ করিম, হ্যাঁ, আমরা মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছি, ওনার সঙ্গে কাজ করেছি, কম কাজ করেছি। আবু হেনা স্যারের আমি গান করেছি, কলমিলতা ছবিতে গান করেছি আমি, ডক্টর মনিরুজ্জামান স্যারের গান করেছি আমি, রেকর্ডে করেছি, টেলিভিশনে করেছি, তারপরে গাজী মাজহারুনের গান করেছি আমি, মাসুদ করিম সাহেবের গান করেছি আমি। আমার মাসুদ করিম পুরস্কারও পেয়েছিলেন, মাসুদ করিম স্মৃতি পেয়েছেন সবই। ঘানিতে বোধহয় আপনি, ঘানিতে আমি জাতীয় প্রথম পুরস্কার পাই, তাও 25 বছর পর। ঘানিতে গানটা ছিল কি জানটা, গানেতে গানটা ছিল একটা ট্রেডিশনাল টিউনকে আমি এনেছিলাম, কিন্তু টোটাল মিউজিকের জন্য আমি মিউজিক ডাইরেক্টর হিসেবে পাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা ছবিকে কিন্তু সজীব করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তারপরে একটা কথা আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক কিছু ব্যাপার আছে, দ্য সাইলেন্স ইজ দ্য পার্ট অফ মিউজিক। এখন কথা হয়েছে গিয়ে চোর চুরি করতে যাচ্ছে, নীরবতা দিতে হবে, এখানে ঝুম ঝুম মিউজিক বাজালে তো হবে না, তাই না? তো এগুলি বোঝারও ব্যাপার আছে কিছুটা। তো এগুলো হয়েছে কি, মানুষের সঙ্গে কাজ করতে করতে, বড়দের সঙ্গে কাজ করেছি আমি, সিনিয়র যারা ছিল তাদের সঙ্গে আমি অ্যাসিস্ট করেছি আমি আমার গুরুর সঙ্গে আমি গঙ্গা একটা ছবিতে ইন্ডিয়াতে আমি অ্যাসিস্ট করেছি। এটা ফুল লেন্থের ছবি, মানে বাহাদুর খান, উস্তাদ বাহাদুর খান সাহেবের একটা ছবি। আপনার তো মেজো ভাই, আমার মেজো ভাই, আমার গুরু কিন্তু। আচ্ছা, তো ওনার একটা ছবি গঙ্গা, এটা ছিল বোধহয় 1.5 ঘন্টার একটা ছবি ছিল। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্টোরি না কারানিস ছিল, আমি অত বুঝতাম না। তো ওনার সঙ্গে আমি কাজ করেছি। অ্যাকচুয়ালি কথা হচ্ছে কি, আমি বহু মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে হয়েছে কি, আমি আমার নিজেকে আমি শিখার একটা সুযোগও পেয়েছি, আমি জানার সুযোগ, শেখার সুযোগ, ধারণ করার সুযোগ, হ্যাঁ, এগুলি পেয়েছি বলেই বোধহয় হয়তো আমি আমার নিজেকে নিয়ে আমি একটু রিসার্চ করার চেষ্টা করতে পেরেছি, বিভিন্ন রকম গান বানানোর চেষ্টা করতে পেরেছি। একটা জিনিস আমরা খেয়াল করি, আপনার সঙ্গে কথা বলতে বলতে আসলে ওই জায়গাটা একটু হলো যে, এই যে বলছিলাম 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশক পর্যন্ত কিন্তু যে গানগুলো হয়েছে, সিনেমায় হোক কিংবা আধুনিক গান হোক, আগে যে বললাম যে ব্যান্ড সঙ্গীতেও যেমন ছিল, আধুনিক গানও যেমন ছিল, ফোক গানও তেমন ছিল, ইভেন আমাদের মিথোলজিক্যাল সং যেগুলো এসছে সেগুলোও তেমন ছিল। কিন্তু এরপরে এমন কিছু গান হচ্ছে, ওই গানটা কিছুদিনের জন্য আমরা ভালোই লাগে, এরপরে গানটার মনে থাকে না, আমরা ভুলে যাই। কিন্তু আজকে দেখেন আপনার সেই হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথায় আমি গানটা কিন্তু এখানে গাইতে পারবো হয়তো। আপনার এই যে আমরা বলছি আগেকার যারা আবু হেনা মুস্তফা কামাল, এই পৃথিবীর পান্থশালায় ধরে নেন, এই গানটা কিন্তু আপনার মোটামুটি সবাই বললেই কিন্তু একটা আবহ তৈরি আসে, আমি কিন্তু সুরটা বুঝতে পারছি, গানটার লিরিক্স মনে থাকছে। এখন যে গানগুলো হয়, সেই গানগুলো কেন জানি আসলে গানের মধ্যে শুনি, হৃদয়েও যায় না, মনেও থাকে না, এটা কেন আসলে? ভাই, আমি যে কথা বলছি এখানে অনেক কিছু ব্যাপারও আছে, এখানে অনেক কিছু আছে। আমরা যে সময়টাকে ফেলে এসছি, রেখে এসছি, সেই সময়টাতে কিন্তু এত কোলাহল অবস্থা ছিল না, এত অস্থিরতা ছিল না, এত দুশ্চিন্তা ছিল না আমার কাছে যেটা মনে হয়। এত পাওয়ারও যে ইচ্ছা, এটাও একটু কম ছিল, অল্পতে তুষ্ট, অল্পতে মানে নিজেকে এগিয়ে নেওয়ার যে একটা ব্যাপার, দৌড়াতে হতো না। হ্যাঁ, বিবর্তন ঠিক আছে, পরিবর্তন ঠিক আছে, সময়ের সঙ্গে পরিবর্তন হবেই, বিবর্তন আসবেই, কিন্তু ওই সময়টা পেয়েছিলাম আমরা, ওই সময় যে মানুষগুলোকে পেয়েছিলাম, ওই সময়ের মানুষগুলোর যে মনটা ছিল, তাদের অনুভূতির শক্তি যে ছিল,
ওই প্রখর অনুভূতি শক্তি, সেই অনুভূতি কিন্তু এখন মানুষের কমে গেছে। কেন এখন তো আমি এখনো মানুষ ওই স্কুলিংটাও বোধহয় এখন নাই, স্কুলিংটা নাই। আগে কিন্তু যে শ্রদ্ধা বোধ যে ব্যাপারটা ছিল, মানবিক বোধটা যেটা ছিল, গ্রহণ করার যে বোধটা ছিল, সেটা বোধহয় একটু কমে গেছে। সুস্থ প্রতিযোগিতা ছিল। হ্যাঁ, আমি একটা ভালো গান করেছি, আর একটা ভালো গান করব, এটা ছিল। এটা শেখ সাদী খান একটা ভালো গান করেছে, আলাউদ্দিন আর একটা ভালো গান করবে। আমাদের ছিল এই ইচ্ছাটা ছিল। হ্যাঁ, আলাউদ্দিনের চমৎকার একটা গান করছে, আরে আলাউদ্দিন গানটা খুব ভালো লাগছে, এটা মানুষের কাছে মুখোমুখি চলে গেছে, আমি এরকম পারছি না কেন, আমি আরেকটা করি, এরকম করি। আবার আলাউদ্দিন গিয়ে আমাকে বলতো, আপনি কি গান বানাইছেন, কি আপনার সব মারামারি করতে হবে। এরকম ফ্রেন্ডশিপ ছিল আমাদের। হ্যাঁ, তো আমরা কিন্তু কম্পিটিশন ছিল, একটা প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতাটা কিন্তু আমাদের গানকে সমৃদ্ধ করার একটা রাস্তা পেয়েছিলাম আমরা, যে আমাকে এমন গান বানাইতে হবে, এমন গান, প্রত্যেকেই আমি প্রত্যেকের কথাই বলবো আমরা। তো সেই সময়ের সঙ্গে এখনের সময়ের সঙ্গে আমাদের সঙ্গীতাঙ্গনটা আমার মনে হয় যে 90-এর থেকেই বোধ হয়, 90-এর মাঝামাঝি দিক থেকে বোধ হয় আস্তে আস্তে করে একটু বিপদগামী হওয়া শুরু করলো। আমরা বোম্বের গানকে কপি করা আর কি, অনুকরণ করা শুরু করলাম। অনুসরণ ব্যাপার আলাদা, অনুকরণ একটা আলাদা শুরু করলাম। ছবি বানানো শুরু করলাম আমরা, ওই দেশের ছবি নিয়ে চুরি করে, সে করে, জোড়া তালে দিয়ে কেটে এডিট ফেডিট করে, এই ছবিটা ওই ছবিটা এইভাবে করে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু শুরু করলাম এইভাবে। তাতে করে হয়েছে কি, আমাদের ইন্ডাস্ট্রিটা ওই সময়তে আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাওয়ার শুরু করে। ওই সময় আমরা দেখেছি যে হুবহু হিন্দি গানের একই অর্কেস্ট্রা, একই কম্পোজিশন, একই সুর, ওর মধ্যে শুধু বাংলা কথাটা বসে। তাইলে আসলে আমি হিন্দিটা শুনবো না বাংলাটা শুনবো? তো আমার হিন্দি শুনে একটু ভালো তো না, তাই না? তাদের অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, তাই না? তো যাই হোক, তো ওই করে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটাকে আমরা নিজেরা নষ্ট করেছি। আমাদের যে আগের যে আমাদের সামাজিক অবস্থানটাও দেখতে হবে, আমাদের বাঙালির চরিত্রটাও দেখতে হবে, আমাদের বাঙালির যেই সামাজিক অবস্থান ছিল সেই অবস্থান। হ্যাঁ, আমরা পরিবর্তনের সঙ্গে বিবর্তনের সঙ্গে যুগের সঙ্গে তাল মিলাতে গিয়ে আমরা এখন দেখেন আমরা 3/4 প্যান্ট পরি, যেটা কখনোই ছিল না আমাদের। আমরা এই কালচারটা নিয়েছি কিন্তু আমরা কিন্তু এখন পরিবারের ভিতরে অনেকে 3/4 প্যান্ট পরে না। আমরা কিন্তু বিদেশি কালচারটা নিয়েছি কিন্তু আমার কথা হয়েছে কি, আমরা নিতে পারি, আমরা বিদেশি কালচার নিব না কেন? সৌন্দর্যটুকু নিতে চাই। জি, আমরা অসৌন্দর্যটুকু নিতে চাই না। আমার একটি বাঙালি মেয়ে যখন শাড়ি পরে বেরোয়, এর চেয়ে সুন্দর আর কি লাগতে পারে আমাকে বলেন তো? ডেফিনেটলি। একটা জিনিস আমরা যদি গানের কথাই আর একটা জিনিস বলি, যেমন আপনি যেমন একসময় রেডিওতে কাজ করেছেন, বিটিভিতে কাজ করেছেন, একসময় কিন্তু বাংলাদেশে অধিকাংশ শিল্পী, সুরকার, গীতিকার আসতো আপনার বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন থেকে। এখন কিন্তু বাংলাদেশ বেতার টেলিভিশন সেই জায়গাটা দিতে পারছে না। এর কি কোনো কারণ আছে মনে হয়? এটার কারণ অনেকগুলি কারণে মিশ্রিত। দেখেন, আগে একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল। তখন কিন্তু যারা ওইখানে কাজ করতেন বা কাজ করতে যেতেন, গান করতে যাক বা বাজনা বাজাতে যাক, তারা কিন্তু মোটামুটি তৈরি হয়ে যেত, ঠিক আছে? এখন আমাদের অনেক কিছু সহজ প্রাপ্তি হয়েছে, যেহেতু দুনিয়াটা এখন হাতের মুঠোয় চলে আসছে। এখন একটি মোবাইলের ভিতরে কিন্তু আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি পৃথিবীর, ঠিক আছে? এখন গান শেখার জন্য আমার উস্তাদের কাছে না গিয়ে যদি ইউটিউবে আমি দেখি, ইউটিউবে থেকে শুনতে থাকি, আমি ইউটিউব থেকে কিন্তু একটা গান শিখতে পারি। এত সহজ প্রাপ্তি হয়েছে। কিন্তু আগে কিন্তু এত সহজ প্রাপ্তি ছিল না। তবে সঙ্গীত এটা হয়েছে গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে তালিম নিতে হয়। পড়াশোনার ব্যাপারটা কিন্তু গুরুমুখী বিদ্যা, টিচারের কাছে যেতে হবে, জানতে হবে কোনটা দিয়ে কি করলে কি হয়, কোনটা দিয়ে কি করলে সহজ হয়, কোনটা দিয়ে কি করলে একটু কঠিন হতে পারে, এটা গুরুই বলতে পারবে, যে গুরু জানেন। তো আমাদের ব্যাপারটা হয়েছে, দেখেন চ্যানেলও প্রচুর চ্যানেল হয়েছে। তো
রেডিও, FM রেডিও প্রচুর হয়েছে। FM রেডিও যদিও লাইভ প্রোগ্রাম খুব কম হয়, গান বাজে, রেকর্ডের গান বাজে বা ইউটিউব গান বাজে, সিডির গান বাজে বা যেটাও বাজে। আমাকে আপনি বলেন যে আমরা কি আসলে কি এত চ্যানেল আছে আমাদের, আমরা কি চমৎকারিত্ব প্রোগ্রামকে আমরা সাজাতে পারছি, আমরা দিতে পারছি? আমরা দিতে পারছি না তো। আমরা অনেক রকম কারণ আছে না দেওয়ার। একটি চমৎকার যদি একটি অনুষ্ঠান আমরা পরিকল্পিত যদি একটি অনুষ্ঠান বানাতে চান, তার পিছনে যেই মেধার পাশাপাশি যেই অর্থনৈতিক ব্যাপারটা আছে সেটাও দেখার একটা ব্যাপার আছে। এখানে কিন্তু অনেকগুলি মানুষের প্রয়োজন আছে, তাদেরকে মেনটেন করার ব্যাপার আছে। আপনি রিটার্ন পাবেন কিনা একটা ব্যাপার আছে। আপনি যদি রিটার্ন যদি না পান, তাদেরকে আপনি চালাবেন কেমন করে, আপনাকে বলেন। সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিরাট ব্যাপার। আগে এরকম বলা হয় যে আগে পরিস্থিতিটা এমন ছিল, মানুষ অন্তর থেকে একটা কাজ করত, প্রাণের একটা স্পর্শ থাকতো, সেই প্রাণের স্পর্শে অনেক মানুষ সেটাকে গ্রহণ করে ফেলতো। হিট করাবো, ধরেন একজন হ্যাপি এখন হয়তো চিন্তা করে নাই যখন সে গানের এরকম টিউন করেছে, আবার এলো যে সন্ধ্যা, হয়তো সে চিন্তা করে নাই যে গানটা কে কত হিট হবে, কি হবে। তার ভালো লেগেছে, নদীর তীর একদিন সন্ধ্যায় আপনার সেই চলে যাচ্ছে নদীর তীর দিয়ে, তার মনে হঠাৎ আসলো, লিখলো, কবিতা লেখার মতো। কিন্তু গানটা হিট হয়ে গেছে। হিট হওয়ার পরে সেই গানটা কিন্তু সেখান থেকে কিন্তু প্রচুর রিটার্নও চলে এসছে। আপনারা যখন একটা গান তৈরি করেছেন, সে ধরেন আপনার একটা গান আমি চিরকাল প্রেমেরই কাঙ্গাল, আপনার মনে হয়েছে যে এই গানটা এটার সঙ্গে ম্যাচ করে, এই কাহিনীর সঙ্গে ম্যাচ করে, সুন্দর লাগে, এই সুর দিয়ে এটা করা যায়, আপনি করেছেন। এখন কিন্তু যেটা হচ্ছে টার্গেট করে যে আমাকে এখন পাবলিক খায় কোনটা। আচ্ছা, ইন্ডিয়াতে ওই গানটা খুব খেয়েছিল, ইউটিউবের অমুক চ্যানেলে ওই গানটা বেশ ভিউ হয়েছে অনেক বেশি, সেইভাবে একটা মিউজিক তৈরি করে আমাকে সিনেমায় দিতে হবে, তাইলে ওটা খাবে, আমার রিটার্ন আসবে। ফলে সৃষ্টির জায়গাটা আসলে যখন আপনার খুব বেশি কমার্শিয়াল হয়ে যায়, একটা পণ্য, যে পণ্য কারখানায় তৈরি হয়, যে আমাকে মনেই করা হয় যে আমি এই বিস্কিটটাই যদি এই পরিমাণ একটু দিতে পারি, মানুষের নোনতা স্বাদ লাগলে সল্টেড বিস্কিটটা অনেক বেশি খাবে, অমুক বয়সের লোকজন এটা খেতে পছন্দ করে, সেভাবে খাওয়াই দিলাম। আসলে কি সৃষ্টি তো ওইভাবে হয় না। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, আমরা মানুষে গভীরভাবে কোনো জিনিস চিন্তা করতে চায় না, গভীরভাবে কিছুকে করতে চায় না। ওই যে বললো না ভিউয়ার্স, আমি ভিউয়ার্সের কথা এই জন্য বলছি, বিশেষ করে এসবগুলি তো হয় বেশিরভাগ মোবাইলেই হয়, এই ভিউয়ার্স বাড়ানো, বাড়ানো এগুলি। আর কথাও হয় খুব হালকা ধরনের কথা হয়, তুই না কালকে আসার কথা ছিল, তুই কেন এলি না, তোর সঙ্গে আমার ঝগড়া, তোর সঙ্গে আর কথা বলবো না, এটা কথা এরকম আলতু ফালতু নানান রকম। সেই ধরেন খুব সাধারণ কথা যে কি অসাধারণ সৃষ্টি করা যায়। আমরা তো দেখেছি, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি, কাল ভালোবাসা, কি চমৎকার কথা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। আর তো এত সুন্দর করে প্রেমের কথা বলা যায়। আরে বাবা কি চমৎকার, এটা বুঝার জন্য তো শুনেন। সবচেয়ে বড় সমস্যা তো অন্য জায়গাতে, আমাদের যারা শ্রোতা তারা কিন্তু ওই ধরনের শ্রোতা না। মানে আমি যদি বলি যে তারা অশিক্ষিত, আমার মারবে ভাই। আমি বলে যাচ্ছি যে তারা কিন্তু ওই শ্রোতা না, তাদেরকে দিয়ে কিন্তু বিচার করা যাবে না। আমাকে বিচার করতে, যদি আমার 5 জন শিক্ষিত মানুষ, বোদ্ধা মানুষ যদি আমার একটি সৃষ্টিকে সে যদি আমাকে পারমিট করে, সে শুনে যদি বলে ভালো হয়েছে, আমি মনে করি 5,000 লোক পছন্দ করছে, আমি মনে করবো না। আবার একটা ব্যাপার আছে, ধরেন হয়তো কয়েক কোটি সাধারণ মানুষ থাকে, তারা তো আসলে কোনো কিছু বিল্ড করে না। ওপিনিয়ন মেকার তো কয়েকজন হয়, নির্মাতা তো কয়েকজন হয়, সৃষ্টির মানুষ তো কয়েকজন হয়, তারা সৃষ্টি করে একটা মননশীলতা তৈরি করেন। এখন যখন 90-এর দশকের পরে হয়তো এটাই হয়েছে যে সেই মননশীলতার জগৎটাকে আমরা তৈরি না করে ওটাকে আরও বরং ভাঙার চেষ্টা হয়েছে। খুব শর্টকাটে ব্যবসা করা, খুব সহজে, কম খরচে, কম বিনিয়োগে। আরেকটা জিনিস এখানে আমার একটু আলাপ প্রসঙ্গে চলে আসে, আপনারা যে ওই সময় যে গানগুলো করেছেন, ওই সময় কম বেশি প্রত্যেকের গানই আসলে হিট। কোন গানকে বাদ দিয়ে আসলে কোন গানের কথা বলা হবে এটা বলা মুশকিল, সব গানই খুবই হিট। সেটা আধুনিক গানও হিট, সিনেমার গানও হিট। এখন দেখা যাচ্ছে যে এই গানগুলো এখন ইউটিউবে চলে, ফেসবুকে চলে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে, কিন্তু এই গানগুলোকে আসলে
যে রয়্যালিটি আপনাদের পাওয়ার কথা, যারা গানটা নির্মাণ করেছেন, যারা আসলে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান এগুলোকে ব্যবসা করে অনেক বড় বড় ব্যবসা অনেক টাকা কিন্তু আপনারা পাচ্ছেন, বা গভর্নমেন্টের কি কোনো উদ্যোগ আছে যে আপনাদের কিছু পাওয়া উচিত? কপিরাইট একটা অফিস আছে, কপিরাইট অফিসের ভিতরে তাদের দায়িত্ব, তাদের কাছে আমাদের গানগুলির সম্পর্কে আমরা আলাপ হয়েছে, মিটিং হয়েছে, সব কিছুই হয়েছে। এবং আমি আমাদের যেটা BLCPS যেটা আছে আর কি, বাংলাদেশ লিরিক কম্পোজার সোসাইটি, তো সেটার আমিও একজন ভাইস চেয়ারম্যান। সাবিনা ইয়াসমিনের তাকে রাখা হয়েছে চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে। তো আমাদের সঙ্গে মাঝখানে সিসাক আসছিল, সিসাকের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তো তারাও আমাদেরকে কিছু যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল কপিরাইট যেটা আর কি, সবই আছে, কিন্তু আমাদের কপিরাইট আইনের যে ইমপ্লিমেন্টেশনটা সেটা ঠিকভাবে হচ্ছে না। আমরা দেখছি কোনো প্রযোজনা সংস্থা তার নামে সমস্ত কপিরাইট করে রেখেছে এবং তারাই চালায়। তারা কি করে নিতে পারে? তারা তো ওই সময় তো কপিরাইট আইন ছিল না। তারপরে তারা বলে যে তারা প্রডিউসার থেকে কিনে নিচ্ছে। প্রডিউসার থেকে কিনে নিচ্ছে কি? তারা কি ভিডিও করার জন্য কিনে নিচ্ছে? তারা কি ইউটিউব দেওয়ার জন্য কিনে নিচ্ছে? তখন তো ইউটিউব ছিল না। তাহলে আমাদের সঙ্গে তাদের একটা সমঝোতায় আসা উচিত। কিন্তু এই প্রযোজনা সংস্থাগুলো আপনাদের কোনো কিছু দেয় না। না, আমরা দেখছি পুরনো বাংলা সিনেমার সমস্ত গান একটি প্রযোজনা সংস্থার কাছে চলে গেছে। এটা তো প্রচন্ড রকম অন্যায় কাজ হচ্ছে। তারা বলছে যে আমরা প্রডিউসার থেকে কিনেছি। আমার একটা গান দেখেন, কিছুদিন আগে আমার একটা গান, ওই যে তোমার মনের আকাশে জলে শুকতারা, কুমার শানুর গানটা, এটা ইমরানকে দিয়ে গাওয়াইলো, আর এটা মডেল দিয়ে আবার মডেল করাইলো। করার পরে আমি দেখলাম যে আরে আমার গানটা যেখানে কুমার শানুর গাওয়াতে এটা অলরেডি জনপ্রিয়তা পেয়েছে এবং এটা ছবিতে লাগিয়েছে। কোম্পানি গানগুলি প্রচার করার জন্য নিয়েছিল, সেল করার জন্য। কিন্তু সে বলতেছে, আমি তাও নোটিশ পাঠালাম, আমি যেটা তুমি আরেকজনকে তুমি ভিডিও করলে কেন? তোমার তো ভিডিও করার রাইট নেই। আমার সাথে এরকম চুক্তি হয় নাই, আমার সাথে প্রডিউসারের সঙ্গে এরকম চুক্তি হয় নাই। সে আমাদের না, আমরা প্রডিউসারের সঙ্গে এরকম চুক্তি করি। যেমন প্রডিউসারের সঙ্গে কী করছে তার কাগজ করতে, আমি ফাইট করতে যাব? আমি কি শিল্পী মানুষ হয়ে গিয়ে আমি কোর্টে দৌড়াদৌড়ি করবো? তো আমি শুধু বললাম যে এটা ঠিক করো নাই। তুমি একটা রিমেক যদি করো গান, তাহলে পারমিশন নিতে হবে গীতিকার থেকে, সুরকার থেকে পারমিশন নিতে হবে। এটা হচ্ছে রাইট। অ্যাকচুয়ালি রাইট হচ্ছে গীতিকার, সুরকার হচ্ছে কপিরাইট আইনে, আর সিঙ্গার হচ্ছে রিলেটেড। আবার ধরেন যে বিভিন্ন মোবাইল অপারেটররাও আসলে এই গানগুলো তারা তাদের ওয়েলকাম টিউন, কলার টিউনস ইউজ করে, যেটা নিয়ে আয়ুব বাচ্চু আমি দেখেছি জীবন বেঁচে থাকতে বেশ ফাইট করেছেন যে আপনারা আমার গান নিয়ে ব্যবহার করতেছেন, আমার হিসেবেটা অফকোর্স দেওয়া উচিত না। এটা কোন, আমি তো একটা জিনিস বুঝি না ভাই, আমরা কি এতটুকুই মানে আমাদের মানুষদেরকে এতটুকুই সম্মান করি? আমরা আমাদের শিল্পীদেরকে কি আমরা সম্মান করতে শিখি নাই? আমাদের ক্রিয়েটরদেরকে কি আমরা সম্মান করতে শিখি নাই? এটা কি আমাদের বাপ মাও শিখাই নাই আমাদেরকে? তোমরা ব্যবসা করবে তো একটা আন্ডারস্ট্যান্ডিং এসে ব্যবসা করছো না কেন? আমাকে তুমি নাও, তুমি যদি ইনভেস্ট করে থাকো, তুমি একটা পার্সেন্টেজ নাও। তুমি শিল্পীকে একটা পার্সেন্টেজ দাও, গীতিকারকে একটা পার্সেন্টেজ দাও, সুরকারকে একটা পার্সেন্টেজ দাও। তুমি তো তোমার নিজের ঘরের টাকা দিবা না, তুমি সেল করছো, সেলের টাকা থেকে তুমি আমাকে দিবা। তো ঘটনা হয়েছে কি, আপনি যদি হন আপনার বাবাকে যদি আপনি সম্মান না করেন, বাবাকে যদি বাবা না রাখে, শ্বশুর মশাই যদি বাবা রাখেন, তাহলে হইব ভাই? তারা কিন্তু আমি দেখেছি আমার ভাইয়ের বাসায়, কোথায় আসামে, কোথায় শিলিগুড়িতে তার বাজনা বেজেছে 3 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে বাজনাছে, তার বাড়িতে দিয়ে মাসের পর মাস ওইখান থেকে চেক আসে। কত টাকার চেক? 100 টাকা, 200 টাকা, কোনোটা 300 টাকা, কোনোটা 500 টাকা, টাইমিংয়ের উপরে নির্ভর করে। আমি এগুলি দেখছি আজকে না, আমি 65-এ যখন, তখনও আমি দেখে আসছি। কিন্তু এখন তো তারা রয়্যালটি তো তাদের আসেই, রয়্যালটি তো দিতেই হয়। রয়্যালটি না দিয়ে কিছু করতে পারবে না, কেস করলে জেল হয়ে যাবে রয়্যালটি। তো আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমরা বলে না যে সরকারও উদ্যোগ নেয় না। সরকারকে জানানো হয়েছে, সরকার তো কপিরাইট অফিস তো একটা দিয়েছে, তারা তো মেনটেন করা উচিত এটা। আচ্ছা, কিন্তু কপিরাইট অফিসে রেখে একটা গিয়ে এতগুলি মানুষে খামাখা বেতন দিয়ে রাখার তারা এটা আসলে মেনটেন করছে না, দরকার নেই তো এত কিছু করার। তো খারাপ লাগে বলতে এটা যে আমাদের অনেক শিল্পীরা আজকে অসুস্থ হয়ে গেছে, তাকে সাহায্য নিতে হয় সরকারের কাছ থেকে।
আরে তার রয়্যালটিতে সে তো বাড়িঘর বানিয়ে থাকতে পারে। বাংলাদেশে আসলে ওস্তাদ আলাউদ্দিন খান পরিবারের স্মৃতি কতটুকু সংরক্ষণ করা হচ্ছে বা কতটুকু আছে? যেহেতু সুর সম্রাট, আমরা জানি যে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে কিন্তু ব্রিটিশ রানী এলিজাবেথ সুর সম্রাট বা এম্পারার অফ মিউজিক উপাধি দিয়েছিলেন। যদি উপাধিটা হয়তো আমাদের দেওয়ার কথা ছিল, আমরা তাকে সুর সাধক বলি, আর ব্রিটিশ রানী তাকে সুর সম্রাট উপাধি দিয়েছেন। সেই সুর সম্রাটের স্মৃতি বা তার যে স্কুল অফ মিউজিকটা ছিল সেগুলো সংরক্ষণে আসলে আমরা কতটুকু কী করছি বা কতটুকু করতে পারছি? এটা নিয়ে বিগত সরকারের সঙ্গে অফিসের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে শিল্পকলা একাডেমির সঙ্গে। শিল্পকলা একাডেমি এটার দায়িত্ব নিয়ে দেখতেও গিয়েছিলেন, ঘুরেও এসছেন, ডিজি গিয়েছিলেন। তারপর এর আগের সরকারের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে। তো লাস্টে আমার সঙ্গে পরশুদিন একটা ভার্চুয়াল মিটিং হলো আমার সঙ্গে, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, ওটা নিয়ে। ওইটা ডিসির আন্ডারে আছে, হাতে আছে, এটা দেখছে অন্য মানুষ দেখছে। তো এইসব ব্যাপার নিয়ে কথা হয়েছে। দিদার সাহেব বোধহয়, ডিসি দিদার সাহেব, তো ওনার সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার সঙ্গে। আমি এটা তো জানতাম না, আমি এসেছি কিছুদিন আগে, তো এটা নিয়ে আমি একটু মুভ করব। আর ওনার বাড়িটা আমি দেখতে গিয়েছিলাম, নবীনগরের ইউএনও সাহেবের নিজ দায়িত্বে এটা আমার দাদা দাদির কবরটা চমৎকার করে একটা সুন্দর করে একটা করে দিয়েছে। কিন্তু বাড়িটা আমরা থাকতে দিয়ে এসেছিলাম, আমরা কেউ থাকি না তো এখানে আসলে কথা হয়। তো ওইটা দিয়ে এসেছিলাম আমাদেরই চাচাতো ভাইয়ের ছেলের কাছে। ওটা আসলে তার দেখে পুকুরের পার ভেঙে গেছে, ভেঙে গেছে। তো এটা নিয়ে আমরা ভার্চুয়ালি একটা মিটিং হলো পরশুদিন। তো এটা উনি হাত দিচ্ছেন, এটা কি করা যায় এটা নিয়ে কথা হয়েছে। কি সবাই তো আশ্বাস দিচ্ছে, কারণ আশ্বাসে বিশ্বাস রাখতে পারছি না। হ্যাঁ, আশ্বাসে বিশ্বাস রাখতে পারছি না। এখন কথা হয়েছে কি সুর সম্রাট আলাউদ্দিন খান বা আলাউদ্দিন খানের পরিবার যারা সঙ্গীতেই বিচরণ করছে, তারা কিন্তু এখন তার পরিবারের মানুষ না, তারা কিন্তু দেশের মানুষ। অবশ্যই আলাউদ্দিন খান পরিবার আমার পরিবার না, এটা বাংলাদেশের মানুষের পরিবার আমি মনে করি। তো সরকারের দায়িত্বটা অনেক বেশি ছিল, কারণ যদি আমরা এসডি বর্মনের বাড়িটি যদি আমরা সব ঠিকঠাক করে দিতে পারি, তাহলে আমরা আলাউদ্দিন খাঁ সাহেব এটা ঠিক করতে পারলাম না কেন? এটা একটা প্রশ্ন থেকে যায়, ডেফিনেটলি সেই প্রশ্ন থেকে যায়। এবং এই যে এসডি বর্মন তারা কিন্তু রাজ পরিবারের মানুষ। জি জি, আপনি খুব ভালো আগরতলা মহারাজের বিক্রমাদিত্য পরিবারের সন্তান ওনারা। তো ওনারা কিন্তু আমাদের পরিবার থেকে গান বাজা শিখছে। আচ্ছা, আমার বাবা কিন্তু ওখানে যেতেন, টিচিং করতেন। ও আচ্ছা, আপনার বাবা আয়াত আলী খান সাহেব, উনি কিন্তু মাসে 2 বার করে যেতেন, উনি আখারও দিয়ে চলে যেতেন আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো কথা হচ্ছে কি এগুলি দায়িত্ব সরকারের, অবশ্যই দায়িত্ব। আমাদের দেশের যারা অবদান রেখে গেছে, সারা বিশ্বকে তারা তাদের প্রতিভাকে বিকাশ করে গেছে, তাদেরকে রাখার দায়িত্ব কিন্তু সরকারেরই। অবশ্যই। এবং সেই প্রসঙ্গ ধরেই বলি যে আসলে একটু শেষে আমাদের সেই প্রত্যাশাটাই থাকবে যে একজন ওস্তাদ আলাউদ্দিন খান, একজন ওস্তাদ আয়াত আলী খান, বাহাদুর খান, আবিদ খান, পণ্ডিত রবিশঙ্কর, এনারা সবাই আসলে এই জাতির অমূল্য সম্পদ। এবং একটি জাতির সভ্যতার প্রকাশ ঘটে সেই জাতির হেরিটেজ এবং সংরক্ষণ, সেই জাতির ঐতিহ্য সংরক্ষণের মধ্য দিয়ে, একই সঙ্গে তার সাংস্কৃতিক মান কতটা উন্নত সেটাকে দিয়ে। আমরা যত উন্নত সভ্য জাতি বলি, প্রত্যেকে দেখবেন তাদের কিন্তু শিল্পকলা, সঙ্গীত, সাহিত্য যতই প্রগতির সঙ্গে আগাক না কেন, যতই আপনার এই যন্ত্র সভ্যতার সঙ্গে আগাক না কেন, যতই প্রযুক্তির সঙ্গে যাক না কেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, যারা উন্নত দেশ আছে, এশিয়ার দেশ যদি বলি, আপনি যদি আমরা মালয়েশিয়ার কথাই বলি, আমাদের প্রতিবেশী ভারতের কথা বলি, পাকিস্তানের কথাও যদি বলি, সেখানে কিন্তু সঙ্গীত খুবই একটি সঙ্গীত সংস্কৃতি কিন্তু তাদের কাছে এখনও অনেক বড় অমূল্য সম্পদ। এবং সেটাকে ঘিরেই কিন্তু তাদের সমাজ বেড়ে ওঠে। সমাজে আলো ছড়াই কিন্তু আসলে সুর, সমাজে আলো ছড়াই কিন্তু আসলে কথা।
এটা না হলে আসলে মানুষের মননশীলতা তৈরি হয় না। মানুষ এই যে আজকে সমাজে এত হিংস্রতা আমরা দেখি, ভয়ঙ্কর বর্বরতা দেখছি আমরা, মৃত মানুষকে কবর থেকে তুলে পড়ানো হচ্ছে, এই বর্বরতা দেখার পরে আসলে আর ঠিক থাকা যায় না। এটা কেন? কারণ আসলে আমাদের সাংস্কৃতিক চর্চার জায়গাটা অনেক দুর্বল হয়ে গেছে। আজকে যদি আমাদের কাছে সেই সুর সংস্কৃতি থাকতো, আমাদের সামনে যদি ওস্তাদ আলাউদ্দিন খাঁর মতো একটি প্রতীক থাকতো, পণ্ডিত রবিশঙ্করের মতো প্রতীক থাকতো, আয়াত আলী খানের মতো প্রতীক থাকতো, তাহলে হয়তো এই হিংস্রতা বর্বরতা সমাজে জন্ম হতো না। আমাদের মনে হয় যে আমাদের জাতীয় নেতৃত্বকে এখন এটা খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে আমাদেরকে আবার সেই ঐতিহ্য সংস্কৃতির চর্চায় যেতে হবে এবং আমাদের নতুন প্রজন্মের সামনে আমাদের যারা সত্যিকারের গর্বের মানুষ, যারা এই সমাজকে দিয়েছেন, এই জাতিকে যারা আসলে আরও অনেক বছর প্রতিনিধিত্ব করতে পারেন এবং যাদেরকে দেখে ভবিষ্যতে প্রতিনিধিত্বশীল মানুষ তৈরি হবে তাদের মতো, সেই জায়গাটায় যাওয়া উচিত। আমরা আশা করব সরকার ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং তার পরিবারের স্মৃতি রক্ষার জন্যে বাংলাদেশের যে শিল্পীরা এখন ইতিহাস সৃষ্টি করেছেন, যারা বেঁচে আছেন, তারা যেন তাদের ন্যায্য হিস্সা, সৃষ্টির হিস্সাটা পান, সেটা নিশ্চিত করবেন। আমাদের যে সমস্ত সরকারি দপ্তরগুলোর সঙ্গে জড়িত তাদেরকে সক্রিয় রাখবেন সবসময়। আমাদের শিল্পকলা একাডেমি বা আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে যারা আছেন তারা আসলে ঠিক ওই জায়গাটাকে গুরুত্ব দিয়ে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন। নিছক শুধুমাত্র আসলাম অ্যাডক ভিত্তিতে কোনো কাজ নয়, একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাবেন, সেই প্রত্যাশাটা থাকবে। আর সেটা রেখেই আজকে শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আশা করি আজকের এই আলোচনার মধ্য দিয়ে ভবিষ্যতের যারা কাজ করবেন তাদের জন্য অনেকটা চিন্তার খোরাক জোগাবে, তারা হয়তো একটু চিন্তা করতে শিখবেন। আমরা আবারও হয়তো আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা থাকলো। আপনার সুস্থ এবং অনেক দীর্ঘক্ষণ কর্মময় জীবনযাপন করুন আমি কামনা করি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাকে ডেকেছেন কথা বলার জন্য। তো তার মাঝখানে আমি আপনার কথা শেষ করে ফেলেছেন, তারপর আমি বলে রাখতে চাই একটা কথা। আসলে একটা সংস্কৃতি দিয়ে কিন্তু একটা দেশকে পরিচিত করা হয় এবং সংস্কৃতির সঙ্গে কিন্তু সুরের সঙ্গে কিন্তু জাতীয় পতাকা উঠানো হয়। সংস্কৃতির সঙ্গে রাজনীতি যদি সুন্দর সমন্বয় হয় তাহলে একটি দেশ সুন্দর জায়গায় যেতে পারে। তাহলে আর আমাকে ওই যে মানুষকে কবর থেকে তুলে মানুষকে আর পুরাতে হবে না, তাহলে মানুষের মনও পরিবর্তন হবে, চিন্তা ভাবনার পরিবর্তন হবে। এটার দায়িত্ব কিন্তু আমাদের সবার। হিংসার পরিবর্তে ভালোবাসা এবং মমতা আমাদের মনে, আমাদের সবার আমার মধ্যে আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে এতগুলি কথা বলেছেন, আপনার কথাগুলি আমার খুব ভালো লেগেছে। যদি আমাদের সন্তানরা থাকে তাহলে দেশ থাকবে, আর দেশ থাকলে সন্তানরাও থাকবে, তারাই এগিয়ে নিয়ে যাবে দেশকে, আমি এটি বলতে চাই। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাদের কথোপকথনের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা আমাদেরকে ক্ষমা মার্জনা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ শেখ সাদী খান। শুধু দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে এডিটোরিয়াল ডায়লগের নতুন কোনো পর্বে আরও কোনো বৈচিত্র্যময় বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিজিট করুন viewsbangladesh.com।